আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার প্রতিবাদে ৭২ ঘণ্টার সড়ক নৌ অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে উচ্চ পর্যায়ের কমিটি, পাহাড়ি জনগণকে শান্ত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। শান্তি চুক্তি বাতিল করে পার্বত্য অঞ্চলের সাংবিধানিক ধারা প্রতিষ্ঠার দাবি বৈষম্য বিরোধী ঐক্য পরিষদের, পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে, মন্তব্য তথ্য উপদেষ্টার। জামাতে ইসলামী যারা ক্ষতি করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে, সিরাজগঞ্জের রোপণ সম্মেলনে আমির ডাক্তার শফিকুর রহমান। এবং রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চরম অনিশ্চয়তা, কক্সবাজারের পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পার্বত্য অঞ্চলে ঘটে যাওয়া ঘটনা নিয়ে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। খাগড়াছড়ি দিঘি নালায় সংঘর্ষের ঘটনায় রাঙ্গামাটি পরিদর্শন শেষে একথা জানান তিনি। এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে এখন পরিস্থিতি শান্ত থাকলেও পার্বত্য ৩ জেলায় চলছে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন জাহিদুল আলম। ৩ পার্বত্য জেলার সকল নাগরিককে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বাধীন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাঙ্গামাটি পরিদর্শন শেষে এই আহ্বান জানায়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সহিংসতার ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করবে অন্তর্বর্তী সরকার। বলেন, যারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে তাদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব, এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়। বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। কিন্তু এখানে কোনো ভেদাভেদ না, কোনো সম্প্রীতির অভাব না। প্রত্যেকের কণ্ঠেই একটা শব্দ এসে আমরা সম্প্রীতি চাই। এদিকে প্রশাসনের হস্তক্ষেপে পার্বত্য এই 2 জেলার পরিস্থিতি এখন শান্ত। তবে স্থানীয়দের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ এবং পরিবহন ধর্মঘটে দুর্ভোগে সাধারণ মানুষ ও পর্যটকরা। আমরা এখনো পাই নাই, ইনশাল্লাহ পেন্ডিং চলছে, পেয়ে যাব। কিন্তু আমরা জানতাম না যে এই জায়গায় অবরোধ। মুন্সিগঞ্জ থেকে আসছি 17 জন, সবাই একসাথে ফাইসা গেছি। যে অবরোধের কারণে আমরা চিন্তা করলাম যে ব্যাক আমরা ফেনী চলে যাব, কিন্তু আসলে পরিস্থিতি এমন একটা অবস্থা হয়ে যায় যে ফেনী যাওয়ার মতনও সাহসটা করতে পারিনি। অনেক গাড়ি আবার সাজেকে বাইজে রয়েছে। তো এখন যদি সেনাবাহিনী অথবা যদি কেউ এসকর্ট দিয়ে দেয় আমাদেরকে, তাহলে আমরা যাবো আর না হলে এসকর্ট ছাড়া তো যাওয়া যাবে না। রাঙ্গামাটি পরিদর্শন শেষে বিকেলে খাগড়াছড়ি পৌঁছায় সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সেখানে স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন উপদেষ্টারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্বত্য চট্টগ্রামের সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি। ছোট সমস্যাকে অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। সেখানে ইন্টারনেট সেবা নির্বিঘ্নভাবে চালু রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশকে অশান্ত করা সহ পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে। ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের দক্ষিণ আন্দার মানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। এই ধরনের কিছু অভিযোগ করার ক্ষেত্রে যাতে সম্পূর্ণ সত্যটা জেনে তারপরে এটা বলি, এটাও আমার অনুরোধ থাকবে। দেশ একটা সংকটকালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদের কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু অনেকেরই রয়েছে। যে আমরা এখানে দেখছি নানাভাবে এখানে পরিস্থিতি সংকট
করার চেষ্টা করা হচ্ছে। তবে বাংলাদেশের মানুষ সতর্ক আছে এবং সরকারিভাবে সবগুলো বিষয়কে কিন্তু দ্রুত সময়ের মধ্যে অ্যাড্রেস করা হচ্ছে। সুনির্দিষ্টভাবে জামাতের যারা ক্ষতি করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিরাজগঞ্জ জেলা জামাত আয়োজিত রোকন সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া বলতে আইন নিজের হাতে না তুলে নেয়ার কথা বলা হয়েছে বলেও জানান জামাতের আমির। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ কেন্দ্রীয় নেতারা সম্মেলনে বক্তব্য রাখেন। পার্বত্য চুক্তি বাতিল করে পাহাড়ে সাংবিধানিক ধারা প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদ। চট্টগ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সভায় বক্তারা বলেন, উপজাতি পরিবারগুলো রাষ্ট্রীয় যেসব সুযোগ সুবিধা পাচ্ছে বাঙালি পরিবারগুলো তা পাচ্ছে না। সংরক্ষিত কোটা থাকায় শিক্ষাক্ষেত্রে উপজাতিদের প্রায় ৮০% শিক্ষিত হলেও বাঙালিরা মাত্র 20% শিক্ষিত। চাকরির ক্ষেত্রেও বাঙালিরা বৈষম্যের শিকার। কোটার কারণে উপজাতিরা সব ক্ষেত্রে চাকরি পায় আর বাঙালিরা বঞ্চিত। সভায় সাবেক এমপি ও চট্টগ্রাম মহানগর জামাতের আমির শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, পার্বত্য চট্টগ্রাম আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী সহ পার্বত্য নেতারা বক্তব্য রাখেন। বাংলাদেশ ও মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের ফেরত পাঠানো চরম অনিশ্চয়তায় পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কক্সবাজার এলাকা অস্থিতিশীল সহ নানা ধরনের ঝুঁকির আশঙ্কা করছেন তারা। সংকট সমাধানে সামনে জাতিসংঘ অধিবেশনে অন্তর্বর্তী সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। রোহিঙ্গাদের প্রতি মানবিকতা দেখাতে গিয়ে এখন মানবিক সংকটে উখিয়া টেকনাফের মানুষ। তাদের জীবন চালাতে হুমকির মুখে পড়েছে স্থানীয়দের জীবন। 2017 সালে প্রায় 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে ক্যাম্পে প্রতিদিন জন্ম হচ্ছে 98 রোহিঙ্গা শিশুর। সে হিসেবে গত 7 বছরে যোগ হয়েছে 2.5 লাখ নতুন মুখ। তাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আওয়ামী লীগ সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি। সরকার পরিবর্তনে থমকে গেছে সবকিছু। রাখাইন রাজ্য প্রায় দখলে নিয়েছে আরাকান আর্মি। নতুন করে আসছে রোহিঙ্গারা। এ অবস্থায় তাদের ফেরত পাঠানো কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাকান আর্মি এখন রাখাইন প্রদেশে প্রায় নিয়ন্ত্রণ নেওয়ার কাছাকাছি। এখন সেটা যদি তারা নেয় তাহলে তো আরেকটা লেয়ার অফ কমপ্লেক্সিটি তৈরি হবে। এখন যে ধরনের সংকটগুলো আছে সেটি আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং সেটা রোহিঙ্গাদের মধ্যে একটা হতাশা সৃষ্টি করবে, বাংলাদেশিদের মধ্যে করবে এবং সেখানে বিভিন্নভাবে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী তাদেরকে অপব্যবহারের সুযোগ নিতে পারে। গত 4 দশকে কক্সবাজারে আশ্রয় নিয়েছে প্রায় 20 লাখ রোহিঙ্গা। তাদের অনেকেই ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানে। প্রত্যাবাসন অনিশ্চয়তায় ঝুঁকি বাড়ছে। সংকট সমাধানে যুক্তরাষ্ট্র চীনের সাথে অন্তর্বর্তী সরকার প্রধানকে নতুন করে আলোচনার পরামর্শ বিশ্লেষকদের। অন্য কোনোভাবে চেষ্টার কোনো সুযোগ আছে কিনা হয়তো সেগুলো আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। সেটা কূটনৈতিকভাবে করতে হবে, এর বাইরে কোনো রাস্তা তো অন্তত আমার জানা মতে না। আঞ্চলিক আন্তর্জাতিক আলাপ আলোচনা করে প্রত্যাবাসনে তৃতীয় একটি দেশে নিয়ে যাওয়ার ব্যাপারটি, এটি যদি অন্তর্বর্তীকালীন সরকার বিবেচনায় রাখে অবশ্যই এটি একটি বাস্তবসম্মত প্রক্রিয়া। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তা জোরদারের পরামর্শ দেয়া হচ্ছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে 3 রোহিঙ্গা নারীসহ 17 জনকে আটক করেছে বিজিবি। গতরাতে উপজেলার সামান্তা, বাঘাডাঙ্গা ও খোসালপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। দুপুরের সংবাদ সম্মেলনে বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ এসব কথা জানান। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। নির্বাচনের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের চর্চা, সেই চর্চার জন্য নির্বাচন করতে হয় বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের আলী আহমেদ চুনকা পাঠাগারে জুলাই গণ অভ্যুত্থানের পথ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনি বলেন, যারা ক্ষমতায় এসেছেন তাদের একটাই কাজ, তা হচ্ছে জনগণের অভিপ্রায়কে লিখিত রূপ দেয়া। পাঠ চিন্তা আয়োজিত আলোচনা সভা শেষে উপস্থিত দর্শক শ্রোতাদের নানা প্রশ্নের জবাব দেন ফরহাদ মজহার। সংবিধান শেষ, জনগণের কাছে আসতে হবে, বলতে হবে যে তুমি কেমন রাষ্ট্রটা চাও বলো। নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে যখন বাংলাদেশ গড়বেন, আপনি কি হবে? আপনি কোনো প্রকার পুরনো আইনের ভিত্তিতে, পুরনো সংবিধানের ভিত্তিতে আপনার কোনো বিচার করতে হবে না। এটা নতুন আইন করেছে, জনগণ করেছে, কারণ জনগণই সর্বভৌম। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে আরও অনেক পথ বাকি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে সব সংক্রান্ত মোকাবেলা করে এগিয়ে যেতে পারলেই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। তিনি বলেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় মূল লক্ষ্য, সেজন্য ছাত্র জনতা ত্যাগ স্বীকার করেছে। দেশকে এগিয়ে নিতে হলে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি লাভ করতে হবে বলেও জানান তিনি। তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। পূর্বাকাশে শ্রমিক অসন্তোষ কাটিয়ে স্বাভাবিক হয়ে এসেছে আশুলিয়ার শিল্পাঞ্চল। সকাল থেকে শ্রমিকরা পোশাক কারখানাগুলোতে আসতে শুরু করে। গত কিছুদিনে শ্রমিক আন্দোলনে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে কাজ করছেন মালিকরা। এই বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার সারওয়ার আলম জানিয়েছেন, বেশ কয়েকটি কারখানা বন্ধ থাকলেও অন্য সব তৈরি পোশাক কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম চলছে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে বা গার্মেন্টসের জুট ব্যবসা দখলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। উপজেলার কাউন্দিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলে তিনি একথা জানান। সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি কফিল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু ও আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সুন্দরবনে অবিশ্বাস্যভাবে বাড়তে শুরু করেছে বাঘের সংখ্যা। বনের বিভিন্ন অংশে 1200-রও বেশি ক্যামেরা বসে পর্যবেক্ষণ করে এর প্রমাণ পেয়েছেন গবেষকরা। খুশির এ খবর খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে পরিবেশ ও বন মন্ত্রণালয়। 6 বছরে অন্তত 30টি রয়্যাল বেঙ্গল টাইগার বেড়েছে বলে আশা করা হচ্ছে। খুলনার প্রতিনিধি SM হাবিবুর রহমানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। জলবায়ুর পরিবর্তন আর একের পর এক প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে, এমন দুঃসংবাদ 10 বছর আগে দেয় বন বিভাগ। 2004 সালে পার্কমার্ক বা পায়ের ছাপ গুণে সুন্দরবনে পাওয়া গিয়েছিল 419টি রয়্যাল বেঙ্গল টাইগার। 2015 সালে ফের চালানো হয় জরিপ, তখন পাওয়া যায় 106টি। অর্থাৎ 11 বছরে সুন্দরবনে 70% বাঘই মারা পড়েছে শিকারীদের হাতে নয়তো অসুখে। তবে আশার খবর জাগে 2016 সাল থেকে। নানা পদক্ষেপ নেয় গেল 8 বছরে সুন্দরবনে 40টিরও বেশি বাঘ বেড়েছে বলে আশা করছেন কর্মকর্তারা।
আমাদের একটা জেনারেশন আমরা এই বাঘের বাচ্চাগুলিকে বাঁচাতে সক্ষম হয়েছি। আমাদের সুন্দরবনের ভিতরে যে স্মার্ট পেট্রোলিং হচ্ছে বা অভয়ারণ্যের পরিমাণ বেড়ে গেছে এবং এইখানে কোনো এই ধরনের নাশকতা বা এই ধরনের বাঘ হত্যার পরিমাণ অনেক কমে গেছে। বনের বিভিন্ন স্থানে 1200টি ক্যামেরা বসিয়ে ওই বাঘের সংখ্যা গণনা করেছেন কর্মকর্তারা, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানাবে বন ও পরিবেশ মন্ত্রণালয়। আমাদের যে 2011 সালে যে প্রোটোকলটা হইল বাঘ সংরক্ষণের বিষয়ে, সেটাতে গুরুত্ব দিয়ে আমরা যদি এই সীমান্তটা রক্ষা করতে পারি ভালো মতো, তাহলে আমাদের এই বন্যপ্রাণী পাচার একদমই কমে যাবে। সুন্দরবনের বাংলাদেশি অংশের আয়তন 6017 বর্গ কিলোমিটার। এর মধ্যে বনের 4832 কিলোমিটার স্থলে এবং জলে 1185 বর্গ কিলোমিটার। 1997 সালের তথ্য অনুযায়ী জলে স্থলে 504টি প্রজাতির প্রাণী আছে সুন্দরবনে। জলবায়ু সুরক্ষার নানা পদক্ষেপের কারণে গেল কয়েক বছরে তা আরও বেড়েছে বলে আশা করছেন কর্মকর্তারা। সুন্দরবনে বাঘ সহ বিভিন্ন প্রাণীর সুরক্ষায় 13 বছর আগে করা বাংলাদেশ ভারত প্রোটোকল চুক্তি বাস্তবায়নেরও তাগিদ দিয়েছেন বন বিশেষজ্ঞরা। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, ঢাকা। নাটোরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। স্থানীয় একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভায় বিএনপির এই নেতা বলেন, দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রামে গণমাধ্যম ছিল অন্যতম অংশীদার। আইসিটি আইনসহ নানা প্রতিবন্ধকতার মাঝেও গত 16 বছরে অনেক গণমাধ্যম জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে গেছে। তাই ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে না হয়, সেজন্য জনবান্ধব সরকার প্রতিষ্ঠায় গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করেন দুলু। জেলায় কর্মরত প্রায় সব গণমাধ্যম কর্মীরা সভায় উপস্থিত ছিলেন। 6 দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি শুরু হয়েছে। সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ জানান, বন্দর পরিচালনায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনা মসজিদ পোর্ট লিংক কর্তৃপক্ষের সাথে আমদানি রপ্তানিকারক গ্রুপের বৈঠকের পর সকাল থেকে আমদানি রপ্তানি শুরু করেছেন ব্যবসায়ীরা। এর আগে পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের অনিয়ম দুর্নীতি বন্ধ সহ 4 দফার দাবিতে 15 সেপ্টেম্বর থেকে ব্যবসায়ীরা আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করেন। জয়পুরহাটের আক্কেলপুরে অবৈধভাবে মজুদ করা 6 টনেরও বেশি সরকারি চাল সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় আক্কেলপুরের তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা সেলিম মাহমুদ সজল এবং ইউপি সচিব সাজিদুল ইসলাম সহ 9 জনের নামে মামলা দায়ের করেছে র্যাব। র্যাব জানায়, গ্রেফতার আসামি রিতুল ও সাজিদুর অবৈধ চাল মজুতকারী। তারা হতদরিদ্র ও সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে বরাদ্দ করা চাল অবৈধভাবে সংগ্রহ ও মজুত করে কালোবাজারে বিক্রি করত। সুনামগঞ্জে দোয়ারা বাজার সীমান্তে 36 কার্টন ইলিশ আটক করেছে বিজিবি। ভোরে সীমান্তের মৌলার পাড় এলাকা থেকে বাংলা বাজার সীমান্ত ফাঁড়ির বিজিবি জওয়ানরা এসব ইলিশ আটক করেন। এ নিয়ে গেল 1 সপ্তাহে একই সীমান্ত পথে 2 বার ইলিশের চালান আটক হলো। স্থানীয়রা জানান, শুক্রবার শতাধিক কার্টন ইলিশ ভারতে পাচারের জন্য অটোরিকশা ও লেগুনায় করে মৌলার পাড়া এলাকার একটি বাড়ির পাশে নিয়ে রাখে চোরাচালান চক্রের সদস্যরা। খবর পেয়ে বিজিবি 36 কার্টন ইলিশ আটক করতে সমর্থ হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যায়। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিচার বহির্ভূত হত্যা ও খাগড়াছড়িতে আদিবাসীদের উপর হামলা এবং অগ্নিসংযোগের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান আন্দোলন মঞ্চ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নওগাঁ জেলা শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বিচার বহির্ভূতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা জানান। নাটোরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ 5 পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রথম আলো।
সকালে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ধুসভার সদস্যদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এতে প্রথম আলোর রাজশাহী নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ, স্থানীয় প্রতিনিধি মুক্তার হোসেন ও এটিএন বাংলার নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজনে মিডিয়া পার্টনার এটিএন বাংলা। 10ম গ্রেডে বেতন ভাতা বাস্তবায়নের দাবিতে নড়াইলে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শহরের পুরাতন বাস টার্মিনালে এ মানববন্ধন করা হয়। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে সহকারী শিক্ষক জাকির হোসেন, আমিনুর রহমান ও আশিকুর রহমান বক্তব্য রাখেন। বক্তারা দাবি পূরণে সংশ্লিষ্টদের সদয় দৃষ্টি কামনা করেন। শেরপুরে নালিতা বাড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে একই অনুষ্ঠান আয়োজন করা হয়। এই সময় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পোটেনশিয়াল সাস্টেইনেবিলিটি ডপস-এর প্রতিষ্ঠাতা পরিচালক শাহিন মিয়া, ডপস সভাপতি অবসরপ্রাপ্ত সার্জন শহীদুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৬০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেয়া হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।